ও নমস্কার। আরে অমল যে, হ্যাঁ এসো এসো, বসো বসো বসো। তারপর কেমন আছো? তারপর বেশ ভালোই চলছে, তবে ওই আজকালকার সবার যা বিজি শিডিউল, মাঝে মাঝে দম বন্ধ হয়ে যায়, তাই বেরিয়ে পড়ি। যেমন আজকে বেরিয়ে পড়েছি। বেশ ভালো করেছো। পুরনো পাড়া পুরনো প্রেমিকের মতো আচ্ছা বলেছেন। দেখা হলে বেশ ভালোই লাগে। ভীষণ ভীষণ ভালো লাগে। আচ্ছা তাহলে বলো কি শুনবে বলো। ও এখন তো শোনা এবং শোনানো অতীত। আচ্ছা কাকু বলো। আপনার একটা পুরনো রেডিও ছিল না? রেডিও? হ্যাঁ, যেটা সকালবেলা না শুনলে দাদুর মেজাজ একেবারে বিগড়ে যেত। আমার কিন্তু বেশ মনে আছে এখনো। মনে আছে? হ্যাঁ এখনো মনে কিন্তু আছে। তখন তো তুমি অনেক ছোট। তা বটে, কিন্তু ওই স্মৃতি এরকম অনেক কিছুই আমার আজও মনে পড়ে। যেমন ওই সকালবেলা রেডিওতে খবর পড়ছি বলছি, অনুরোধের আসর, বিনাকা গীতমালা, গল্প দাদুর আসর, এরকম বহু বহু স্মৃতি আজও স্মৃতিপটে আমার ঘোরাঘুরি করে। কিন্তু রেডিওর যুগ তো এখন শেষ। না কাকু না, আমি এই কথাটা মানতে পারবো না। রেডিও যুগ কখনো শেষ হতে পারে না। রেডিও চিরকালীন, রেডিও থেকে যাবে। রেডিও যুগ কখনো শেষ হতে পারে না। তাহলে আমি তো ইন্টারনেটে তোমাকে অনেক কিছু দেখাবো বলে ঠিক করেছিলাম। কাকু আমি মানছি আমি এ যুগেরই ছেলে, তবু আজকাল না আমার বড় দম বন্ধ হয়ে আসে, তাই বেরিয়ে পড়ি যখন দমটা আমার বন্ধ হয়ে আসে। চলুন না, চলুন না কাকাবু, আমরা আমরা পুরনো সেই দিনে ফিরে যাই। আমরা আমরা সেই রেডিওটা আবার বের করি, শুনি আজ আজ রাতে কি কি অনুষ্ঠান হচ্ছে। চলো চলুন। বলছো যখন, এখন 10টা বাজে। 10টা বাজে, দেখি কি অনুষ্ঠান আছে আজ। চলুন কাকাবু। ডান। সেদিন দুজনে তুলেছিল মনে, পুরনোরে মাথা ঝুলনা। সেদিন দুজনে তুলেছিল মনে,
পরে প্রিয় হাতখানি ধরে কহিলে হায় মন দিয়ে মন ভোলাকে যায় কাঁদিবে আকাশ মোর ব্যথায় বাদল ঝরে প্রিয় হায় তুমি নাই বলে মোর সাথে তাই কি বিরহ বড় সাথে তুমি নাই বলে মোর সাথে তাই কি বিরহ বড় সাথে এত পারি ধারা আজ রাতে অঝরে ঝরে প্রিয় এমনি ভরসা ছিল সেদিন শিয়রে প্রদীপ ছিল মলিন তব হাতে ছিল অরসবি মনে কি পরে প্রিয় আমরা শুনছি বেতার বাণী 100.4। আজকের অনুষ্ঠান ভূতের গল্প নিয়ে। ছোটবেলায় বইতে পড়া বা নিজের জীবনের সত্যি ঘটনা যদি শুনতে চান তাহলে রোজ রাত 11টায় শুনুন ভূতের গল্প। আজকে গল্প শোনাচ্ছেন শুভ্রাংশু মুখার্জি। আজ যে গল্পটা বলবো সেটা কোনো লেখকের নয়, আমার এক বন্ধু মৃন্ময় সেনগুপ্ত, তার নিজের জীবনের একটা অভিজ্ঞতা। মৃন্ময় ছোটবেলা থেকেই ছিল পড়াশোনায় মধ্যম মানের, কিন্তু বাবা মায়ের প্রয়োজন ছিল একজন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার ছেলে। ফলত মৃন্ময়কে বাধ্য হয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে যেতে হয়। কিন্তু জয়েন্টে খুব ভালো র্যাঙ্ক না করায় কলকাতার কোনো কলেজে সে চান্স পায়নি। তাকে যেতে হয়েছিল কলকাতা থেকে বেশ অনেকটা দূরে এক প্রাইভেট কলেজে পড়তে যেতে। মৃন্ময়ের বাবার অনেক পয়সা ছিল, ফলে ভর্তি হতে তার কোনো অসুবিধা হয়নি, কিন্তু তার মন ইঞ্জিনিয়ারিং পড়ায় একদমই ছিল না। যাই হোক, যেতে তো তাকে হলো। এবার মৃন্ময়ের কথাতেই ফিরে আসি তার জবানিতে। যখন আমি ওই কলেজে গেলাম ভালো লাগছিল না। প্রথমত কলকাতা থেকে এতটা দূর, বাড়ির বাবা মায়ের চিন্তা, বন্ধু বান্ধবদের ছেড়ে একটা নতুন পরিবেশে। আর পরিবেশ মানে সে তো অদ্ভুত পরিবেশ। আমাদের কলেজটা সব থেকে কাছে যে গ্রাম, সেটা যেতে হলে সাইকেলে 20 মিনিট লাগে, যাকে বলা যায় অজপাড়া গ্রাম। ইউনিভার্সিটি নতুন করে তৈরি হচ্ছে, কলেজ বিল্ডিং নতুন করে তৈরি হচ্ছে। সেই নতুন ঘেরা পাঁচিলের মধ্যে আমাদের কলেজ বিল্ডিং এর 2টি ডিপার্টমেন্ট সবে শুরু হয়েছে, এখনো অন্যান্য ডিপার্টমেন্টগুলো চালু হয়নি। কলেজের সামনে থেকে পাকা রাস্তা অনেক দূর পর্যন্ত চলে গেছে, ফাঁকা স্তব্ধ। কলেজ বিল্ডিং এর চারিধারে অনেক গাছপালা, সুপুরি, নারকোল, বলতে পারা যায় একটা ঘেরা বাগানের মতো। তো এর মধ্যেই ছিল আমাদের কলেজ। ক্লাস করতাম, কিন্তু বন্ধু বান্ধব আমার তখনও সেখানে এতটা গড়ে ওঠে। সব থেকে কাছের যে বন্ধু ছিল সে ছিল সৈকত। সৈকতের সঙ্গে যা একটু কথাবার্তা হতো। শুনেছিলাম ইঞ্জিনিয়ারিং কলেজে নাকি র্যাগিং হয়। না, আমার সেরকম অভিজ্ঞতা এর আগে কোনোদিন হয়নি। পেপারে পড়েছিলাম, খবরে শুনেছিলাম। এই কলেজে এসে প্রথম আমার র্যাগিং এর অভিজ্ঞতা। ফার্স্ট ইয়ার আমরা সবেমাত্র তখন বেসিক কেমিস্ট্রি ক্লাস শেষ করেছি। হঠাৎ করেই বেশ কিছু সিনিয়র ক্লাসে ঢুকে পড়লো।
শুরু হলো প্রত্যেককে জমা নেওয়ার পালা। তারা ছিল বেশ কয়েকজন, আর আমরাও ফার্স্ট ইয়ার, কিছুই বলতে পারছি না, মুখ বুঝে সবকিছু দেখছি। তো এক একজন করে বাছা হচ্ছে, আমাকেও একজন বেছে নিল, বললো তারপর চ ঘুরে আসি। আমরা 8 জনের টিমটাকে নিয়ে সিনিয়ররা হাঁটতে হাঁটতে চলতে লাগলো। এখানে বলে রাখি, আমাদের এই যে নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ, সেই ইঞ্জিনিয়ারিং কলেজের চারপাশে ছিল ফাঁকা মাঠ, ধান ক্ষেত, আর আমাদের হোস্টেলের পেছনেই ছিল পচা পুকুর আর জঙ্গলে ঘেরা। আর আমাদের ক্যাম্পাসের মধ্যেই বেশ কিছুটা দূরে ছিল একটা পরিত্যক্ত ভগ্নপ্রায় স্কুল বাড়ি। ওটা ছিল ব্রিটিশ আমলের স্কুল বাড়ি। লোকে বলে সেখানে নাকি এখনো সাহেবের ভূত ঘুরে বেড়ায়, যদিও সত্যি মিথ্যে আমি জানি না, কোনোদিন অভিজ্ঞতাও হয়নি। তো সেদিন আমাদের স্যারদের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর সিনিয়ররা আমাদের হাঁটিয়ে নিয়ে চললো ফিজিক্স ল্যাবরেটরির পাশ দিয়ে সেই পরিত্যক্ত ব্রিটিশ আমলের স্কুল বাড়ির কাছে। যখন ওখানে গেলাম, চারিদিকটা নিঝুম স্তব্ধ। দুপুরবেলা ঝাঁঝা করছে রোদ, কিন্তু গাছের ছায়ায় জায়গাটা খুব শীতল হয়ে আছে, একটা অদ্ভুত স্যাঁতস্যাঁতে অনুভূতি। আমরা দাঁড়িয়ে আছি স্কুল বাড়িটার সামনে। সিনিয়ররা হঠাৎ বলল, সৈকত এদিকে আয়। আমার কেন জানি না খুব অস্বস্তি হতে লাগলো, বুঝতে পারছিলাম না, হয়তো সৈকত এখানে আমার একমাত্র বন্ধু বলে। যাই হোক, মুখ বন্ধ করে চুপ করে দেখতে থাকলাম। সৈকত ঘামছে, কি বলা হবে সে নিজেও জানে না। হঠাৎ করে একজন সিনিয়র বলে উঠল, শোন, তোকে যেটা করতে হবে, টাস্ক হচ্ছে এটাই, সোজা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবি দুতলায় ওপরে ঠিক ডান দিকের প্রথম ঘরটা হচ্ছে রবার্টসন সাহেবের ঘর। তোর কাজ খুব সোজা, সোজা উঠবি, ঘরে ঢুকবি, ঘর থেকে বেরিয়ে চলে আসবি, ব্যাস, সিম্পল। আমরা চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করছি। চারিদিকে নিস্তব্ধ, নিঝুম, শুধু ঝিকঝিক ডাক শোনা যাচ্ছে। সৈকত প্রায় কাঁদো কাঁদো মুখে বলে উঠল, দাদা দাদা ছেড়ে দাও না দাদা, আমি না পারবো না, খুব ভয় ভয় করছে, ছেড়ে দাও না। কি ভয় করছে? এত বড় ছেলে, পড়তে এসেছিস, যা যা উপরে যা, তাড়াতাড়ি যা। দাদা দাদা প্লিজ প্লিজ দাদা, এরকম করো না, মানে বিশ্বাস করো, আমার না এসব ভূত দেখতে খুব ভয় করে দাদা, প্লিজ। দেখ, যদি এখন না যাস তাহলে কিন্তু রাত্রিবেলা ফিরে এসে টাস্ক কমপ্লিট করতে হবে। এখন ভেবে দেখ তুই কি করবি। আমার খুব কষ্ট হচ্ছিল, গলার কাছে কান্নাটা আটকে ছিল, কিছু বলতে পারছিলাম না, কিন্তু এত অস্বস্তি আমার কোনোদিন কখনো হয়নি। বাধ্য হয়ে সৈকত আস্তে আস্তে স্কুল বাড়ির দিকে হেঁটে যাচ্ছে। খোয়া বিছানো রাস্তার ওপর দিয়ে মারিয়ে জঙ্গলের পাশ দিয়ে সে হেঁটে চলেছে স্কুল বাড়ির দিকে। সে গিয়ে দাঁড়াল, তারপর দালানে প্রথম পাটা রাখল, আমাদের দিকে একবার ফিরে তাকালো। আমি বুঝতে পারছি ও সারা শরীর কাঁপছে, ও ঘামছে। চারিদিকে নিস্তব্ধতায় স্যাঁতস্যাঁতে আধো অন্ধকার পরিবেশটা কেন জানি না খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে আমার কাছে। তারপর সৈকত হাঁটতে হাঁটতে সিঁড়ি দিয়ে উপরে যেতে লাগলো। বেশ কয়েকটা ধাপ পেরোনোর পর সিঁড়ির প্রথম বাঁকে সে অদৃশ্য হয়ে গেল। আমরা নিচে তখন দাঁড়িয়ে অপেক্ষা করছি। একটু পরে দেখলাম সৈকতকে দুতলায়, বেশ সুস্থ স্বাভাবিক ছিল। সে দুতলায় উঠলো, ডান দিকে ঘুরলো, প্রথম ঘরটায় ঢুকলো, যাকে আমরা ভেবেছিলাম রবার্টসন সাহেবের ঘর। কিছুক্ষণ গেল, 10 সেকেন্ড, তারপর সৈকত বেরিয়ে, বেশ স্বাভাবিক, কোনো পরিবর্তন নেই। তারপর সে হাঁটতে হাঁটতে নিচের দিকে নামতে শুরু করল, কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরেও
তাকে সিঁড়ির বাঁক থেকে ঘুরে প্রথম তলায় নামতে দেখছি না আমরা। আরে কোথায় গেল ছেলেটা? এই তো উপরে দুতলায় দেখা গেল, নেমে আসছে। তারপরে এতক্ষণ লাগবে তো কথা নয়, দুতলা থেকে একতলা কতক্ষণ লাগবে? একটা মতো সিঁড়ির ধাপ, কয়েকটা ধাপ পেরোলেই চলে আসবে। কিন্তু সৈকতের কোনো খোঁজ নেই। আমি বুঝতে পারছি আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা শীতল স্রোত শরীরের নিচের দিকে নেমে যাচ্ছে। সৈকতকে আমরা দেখতে পাচ্ছি না। এর কিছুক্ষণ পর সিনিয়রদের মধ্যেও দেখলাম একটা গুঞ্জন ফিসফিস শুরু হয়েছে। তারাও বলতে শুরু করলো, আরে কোথায় গেল ছেলেটা? কি করছে? এতক্ষণ লাগছে কেন? দুতলা থেকে এই তো দেখলাম, এখন একতলা নেমে আসতে পারলো না। কোথায় গেল? সিঁড়ির মধ্যে হারিয়ে গেল নাকি? আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। আমার অন্যান্য বন্ধুরাও দেখছিলাম উসুস করছে। তারপর সিনিয়ররাই বললো, এই চল তো দেখি কি হয়েছে, দেখি চল চল। আমরা সবাই মিলে ওই পরিত্যক্ত স্কুল বাড়িটার দিকে এগিয়ে যেতে লাগলাম। জঙ্গল পেরিয়ে, রাস্তা পেরিয়ে, প্রথম দালান পেরিয়ে, সিঁড়ির প্রথম ধাপগুলো পেরিয়ে যখন আমরা দ্বিতীয় ধাপে ঘুরছি প্রথম বাঁকে, দেখলাম সৈকত মাথা নিচু করে ওখানে চুপ করে বসে আছে আর ক্রমাগত মাথাটা ঝাঁকাচ্ছে আর কাঁদছে, খুব আস্তে স্তব্ধ কাঁদছে। আমাদের মধ্যে থেকে সিনিয়র বলে উঠলো, এই কি হয়েছে তোর? কি হয়েছে? এরকম করছিস কেন? কি হয়েছে তোর? সৈকত আস্তে আস্তে মাথাটা তুলল, তারপর বলল, আমি পারবো না দাদা, বিশ্বাস করো আমি পারবো না, আমার খুব ভয় করছে, আমি পারবো না দাদা। ভয় করছে? এই তো তুই উপর থেকে ঘুরে চলে এলি, বেশ তো এলি, আর ভয় করার কি আছে? কাজ তো কমপ্লিট, টাস্ক করার পর আবার ভয় করছে? এই কথাটা বলার পর সৈকত ফ্যাল করে আমাদের দিকে তাকিয়ে রইল, যেন সে বুঝতে পারছে না কি হচ্ছে। তারপর সে যেটা বলল, সে বলল, দুতলায়? দুতলায় কে গেছিল? আমি? না তো, বিশ্বাস করো আমার সেই সাহসই ছিল না। আমি তো সেই প্রথম থেকে এইখানে চুপ করে বসে আছি। দুতলায় ওঠার তো কোনো সাহস আমার হয়নি। আমি তো দুতলায় যাইনি। আমরা বুঝতে পারছিলাম না সৈকত যদি দুতলায় না যায়, আমরা যে পরিষ্কার দেখলাম সৈকত দুতলায় উঠলো, ডান দিকের অপারেশন সাইডে ঘুরে ঢুকলো, বেশ কিছুক্ষণ পর আবার বেরিয়ে আসলো। তাহলে ওটা আমরা কাকে দেখলাম? র্যাগিং হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজে, তখন র্যাগিং হচ্ছে। সূর্য ক্রমশ ঢলে পড়ছে, চারিদিক অন্ধকারে ঢেকে যাচ্ছে। ইঞ্জিনিয়ারিং কলেজে তখনও র্যাগিং হচ্ছে। নমস্কার, শুনছেন বেতার বাণী 100.6। প্রতি রাতের মতো আজ রাত 11টায় আমরা আবার শোনাতে এসে গেছি ধর্মীয় সঙ্গীত। আজকের শিল্পী হলেন অনির্বাণ। সাকার নিরাকারে আছো
জাতি কি সম্পদ মাঝে তোমারই শক্তি পায় বাঁচে জাতি কি সম্পদ মাঝে তোমারই শক্তি পায় বাঁচে মত কেউ আছে পরে মত কেউ আছে পরে এরাও আবার যথাস্থানে সাকার নিরাকারে আছো আছো জ্ঞানে অজ্ঞানে তুমি আছো সবখানে পথে আছো গৃহে আছো সাকার নিরাকারে আছো আছো জ্ঞানে অজ্ঞানে। নমস্কার, আপনারা শুনছেন বেতার বাণী 100.2 অনুষ্ঠান ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত। প্রতি রাতের মতো ঠিক রাত 10:30টায় আমরা আবার উপস্থিত হয়েছি শাস্ত্রীয় সঙ্গীতের ডালি নিয়ে। শাস্ত্রীয় সঙ্গীত মানে এক অসীম সমুদ্র, আমরা সকলেই জানি। আসুন আমরা আর বেশি কথা না বাড়িয়ে প্রথমে পরিচিত হই আজকের শিল্পীদের সঙ্গে। আজকের শিল্পীরা হলেন অঙ্কিতা ও পিয়ালি। এর পরে শুনবেন রাগ দেশ, শোনাবেন অমৃতা ও সুচরিতা।
নমস্কার, আপনারা শুনছেন বেতার বাণী 108.9 অনুরোধের আসর। প্রতি রাত 9টায় আমরা আপনাদের শোনাতে আসি যে যে গান, তা আপনাদেরই অনুরোধের। আজ ছায়াছবি পরিণীতা থেকে সেই বিখ্যাত গানটি গিয়ে শোনাবেন অজন্তা, মুক্তি ও রমা। সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। শাখে দোলা ঝোলে
আমরা শুনছি শাস্ত্রীয় সঙ্গীতের আসর। এতক্ষণ শুনছিলাম রাগ বিলাবল ও দেশ। এবার শুনে নেব আবারও রাগ দেশ এবং রাগী মন। শিল্পীরা হলেন ঋতশ্রী, প্রাথিথি, সুলগ্না ও রিনিসা। কাকাবাবু, বলো। আমাদের এই একটা ঘন্টা সময় কিভাবে কেটে গেল বলুন তো, আমরা টেরই পেলাম না। এর নাম রেডিও। তোমাকে আমি বলেছি না হ্যাঁ। যে পুরনো চাল ভাতে বাড়ে। তার মধ্যে যতই ইন্টারনেট আসুক না কেন, হুম। এই রেডিও কিন্তু চিরকালীন। একদম এই যে এতক্ষণ আমরা কি সুন্দর সুন্দর গান শুনলাম বলতো। তাহলে চলুন, আর কি কি সুন্দর সুন্দর অনুষ্ঠান আমাদের জন্য অপেক্ষা করে আছে আমরা আরেকবার একটু শুনি। হ্যাঁ, শোনো। পারফেক্ট। আমরা শুনছি শাস্ত্রীয় সঙ্গীতের আসর। এতক্ষণ শুনছিলাম রাগ বিলাবল ও দেশ। এবার শুনে নেব আবারও রাগ দেশ এবং রাগী মন। শিল্পীরা হলেন ঋতশ্রী, প্রাথিথি, সুলগ্না ও রিনিসা।
বেতারবাণীতে আপনাদের স্বাগত। আমরা শুনছি কবিতার আসর, বেতারবাণী 105.9। প্রথমে আমরা শুনে নেব রিধিতার কণ্ঠে দুটি কবিতা এবং দ্বিতীয় পর্বে শুনব শুভলক্ষ্মীর কণ্ঠে। আপনারা শুনছেন বেতারবাণী 105.9। নমস্কার, বেতার বাণী ছোটদের আসলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সঙ্গে আজকে একটি ছোট্ট বন্ধু এখানে উপস্থিত, নাম রিভিতা চট্টোপাধ্যায়। রিভিতা আমাদের কিছু পরিবেশন করতে চায়। আমরা রিভিতার কাছ থেকে প্রথমে জেনে নিই ও আমাদের কি শোনাতে চাইছে। রিভিতা, তুমি আজকে আমাদের কি শোনাবে বলো? আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা আবৃত্তি শোনাবো। বাহ, খুব ভালো, তুমি একটু শোনাও। কবিতা বৃষ্টি পড়ে টাপুর টুপুর। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। দিনের আলো নিভে এলো, সূর্য ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘন্টা বাজলো ঠং ঠং। ও বাড়িতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা, এ বাড়িতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান, আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বাসি মানা, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা, কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়, মেঘের খেলা দেখি কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে, তার সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদীর বান, মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াতে সে না যায় লেখা জোকা, ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি, মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান, মনে পড়ে সুরানি দুরানির কথা, মনে পড়ে অভিমানী গঙ্গাবতীর ব্যথা, মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো, চারিদিকের দেয়াল জুড়ে ছায়া কালো কালো, বাইরে কেবল জলের শব্দ ঝুপ ঝুপ ঝুপ, দস্যি ছেলে গল্প শুনে একেবারে চুপ, তার সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান, কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কোথাও, শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা, সেদিনও কি এমনি কারো মেঘের ঘটাখানা, থেকে থেকে বাজ বিজুলি দিচ্ছিল কি হানা, 3 কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে, কোন ছেলের ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান। নমস্কার। বাহ, খুব ভালো লাগলো। তুমি এত বড় একটি কবিতা কি সুন্দরভাবে বললে, আমাদের শোনালে, খুব ভালো লেগেছে। আচ্ছা, এই কবিতা আবৃত্তি ছাড়া তুমি কি আর কিছু শেখো, আর কিছু করো? হ্যাঁ, কি করো বাবা? গান করি। বা একটা গান শোনাবে নাকি আমাদের একটু? হ্যাঁ, আচ্ছা, তাহলে কি গান শোনাতে চাইছো? মেঘের কোণে নদী আছে। আচ্ছা, আচ্ছা, একটুখানি শুনি আমরা সবাই। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি,
দেব চলবি দুলে দুলে, রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু, মাখবো গায়ে ফুলের রেণু চাপা বনে রুটি। আহা হা হা হা, মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি। আহা হা হা হা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পিলসুজের উপর পিতলের প্রদীপ। পিলসুজের উপর পিতলের প্রদীপ খড়কি দিয়ে উস্কে দিচ্ছে থেকে থেকে, হাতির দাঁতের মতো কোমল সাদা পঙ্খের কাজ করা মেঝে, তার উপর খান্দুয়েক মাদুর পাতা। ছোট ছেলেরা জড়ো হয়েছে ঘরের কোণে মিটমিটে আলোয়। বুড়ো মোহন সর্দার, কলপ লাগানো চুল, বাবরি করা মিশ কালো রং, চোখ দুটো যেন বেরিয়ে আসছে। শিথিল হয়েছে মাংস, হাতের পায়ের হাড়গুলো দীর্ঘ, কণ্ঠস্বর সরু মোটায় ভাঙা। রোমাঞ্চ লাভবার মতো তার পূর্ব ইতিহাস। বসেছে আমাদের মাঝখানে, বলছে রোগ ডাকাতের কথা। আমরা সবাই গল্প আঁকড়ে বসে আছি। দক্ষিণের হাওয়া লাগা ঝাউডালের মতোই দুলছে মনের ভেতরটা। খোলা জানলার সামনে দেখা যায় একটা গলি, একটা হলদে গ্যাসের আলোর খুঁটি দাঁড়িয়ে আছে একচোখো ভূতের মতো। পথের বাঁ ধারটাতে জমেছে ছায়া। গলির মোড়ে সদর রাস্তায় বেলফুলের মালা এঁকে গেল মালিয়ে। পাশের বাড়ি থেকে কুকুর ডেকে উঠলো অকারণে। 9টার ঘন্টা বাজলো দেউড়িতে। অবাক হয়ে শুনছি রঘুর চরিত কথা। তত্ত্বরত্নের ছেলের বইতে রঘু বলে পাঠালো চরের মুখে, নমো নমো করে সারলে চলবে না ঠাকুর, ভেবো না খরচের কথা। মোড়লের কাছে পত্র দেয়, 5,000 টাকা দাবি করে ব্রাহ্মণের জন্য। রাজার খাজনার বাকির দায়ে বিধবার বাড়ি যায় বিকিয়ে। হঠাৎ দেওয়ানজির ঘরে হানা দিয়ে দেনা শোধ করে দেয় রঘু। বলে অনেক গরিবকে দিয়েছ ফাঁকি, কিছু হালকা হোক তার বোঝা। একদিন তখন মাঝরাত্রির, ফিরছে রঘু লুটের মাল নিয়ে। নদীতে তার ছিপের নৌকো, অন্ধকারে বটের ছায়া। পথের মধ্যে শোনে পাড়ার বিয়ে বাড়িতে কান্নার ধ্বনি। বর ফিরে চলেছে বচসা করে, কনের বাপ মা আঁকড়ে ধরেছে বরকর্তার। এমন সময় পথের ধারে ঘন বাঁশ বনের ভেতর থেকে হাঁক উঠলো রে 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 রে। আকাশের তারাগুলো যেন উঠলো থরথরিয়ে। সবাই যেন রঘু ডাকাতের পাঁজর ফাটানো ডাক। বর শুদ্ধ পালকি পড়লো পথের মধ্যে, বেহারা পালাবে কোথায় পায় না ভেবে ছুটে বেরিয়ে এলো মেয়ের মা। অন্ধকারের মধ্যে উঠলো তার কান্না, দোহাই বাবা আমার মেয়ের জাত বাঁচাও। রঘু দাঁড়ালো জমদূতের মতো, পালকি থেকে টেনে বের করলে বরকে। বরকর্তার গালে মারলে একটা প্রচন্ড চড়, পড়লো সে মাথা ধুয়ে। ঘরের প্রাঙ্গণে আবার শাঁখ উঠলো বেজে, জাগলো হলুদ ধ্বনি। দলবল নিয়ে রঘু দাঁড়ালো সভায়। শিবের বিয়ের রাতে ভূত প্রেতের দল যেন। উলঙ্গ প্রায় দেখো সবার, তেল মাখা সর্বাঙ্গ, মুখে ভূষর কালি, বিয়ে হলো সারা। 3 প্রহর রাতে যাবার সময় কনিকে বললে ডাকাত, তুমি আমার মা, দুঃখ যদি পাও কখনো স্মরণ করো রঘুকে। তারপর এসেছে যুগান্তর। বিদ্যুতের প্রখর আলোতে ছেলেরা আজ খবরের কাগজে পড়ে ডাকাতির খবর। রূপ কথা শোনা নিভৃত সন্ধ্যে বেলাগুলো সংসার থেকে গেল চলে। আমাদের স্মৃতি আর নেমে যাওয়া তেলের প্রদীপের সঙ্গে সঙ্গে। নমস্কার। কাজী নজরুল ইসলাম ও তার প্রেমিকার কাজী সাহেব তার ভালোবাসার মানুষকে বারবার জানিয়েছেন প্রেম বিরহের কথা। যেমন আজ শুনে নেব তার চিঠি ও কিছু গান। শিল্পীরা হলেন রশ্মি, তুলি ও প্রিয়াঙ্কা। প্রিয়তম নজরুল, ভালোবাসার এই শ্রাবণ রাতে
বড় বেশি তোমায় মনে পড়ছে। আমার জানলার ধারে বকুল ফুলের দিকে চেয়ে আমার সেই বিয়ের রাতের তোমার গলার মালার কথা মনে পড়ছে। আমায় তুমি ত্যাগ করেছিলে, না সেই অভিমান বিরহ আজ আর নেই, ব্যথার পরশও নেই, আছে শুধু স্মৃতি, তোমায় এক পলকে দেখার প্রেমের স্মৃতি। তারায় ভরা এই রাতে আজ তাই প্রদীপ জ্বলুক সারা রাত। যে কথা বলা হয়নি তা আজ বলতে বড় ইচ্ছে করছে। আজ কি একবার কান পেতে শুনবে আমার কথা? থাকে মোর প্রাণে
রাজপথে আমি মাটির অংশ রাজপথে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন অমর কাহিনীকার। আজ সাহিত্যবাসরে তাঁরই রচিত একটি নাট্যাংশ পাঠ করে আমরা তার জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানাব। নাট্যাংশ বিজয়া। অভিনয়ে বিজয়ার চরিত্রে শ্রীরূপা ও নরেনের চরিত্রে ত্রিদীপ, গানে কুন্তলা। অ্যাকশন। Oh
তিনি কোথায় আছেন এই তো? না, তা সে একদিন জানলেই হবে। কেন, কোনো দরকার আছে? দরকার ছাড়া কি কেউ কারো খবর রাখতে চায় না? সে কি কি করে না করে ছেড়ে দিন, কিন্তু আপনার সাথে তো তার সমস্ত সম্বন্ধ চুকে গেছে, তাহলে আবার কেন তার সন্ধান করছেন? ঋণ কি এখনো সব শোধ হয়নি? যদি আরো কিছু দেনা বাড়বে থাকে, তাহলেও আমি যতদূর জানি তার আর এমন কিছু অবস্থা নেই যা থেকে বাকি টাকা সে শোধ দিতে পারে। সুতরাং এখন তার খোঁজ নেওয়া বৃথা। আপনাকে কে বলবে ঋণের জন্যই আমি তাকে খোঁজ করছি? তাছাড়া আর কি বা হতে পারে আমি তো ভাবতে পারিনি। তিনি আপনাকে চেনেন না, আপনি তাকে চেনেন না। তিনিও আমায় চেনেন, আমি তাকে চিনি। তিনি আপনাকে চেনেন সে কথা ঠিক, কিন্তু আপনি তাকে চেনেন না। আমি তাকে চিনি। আমি জানি আপনি তাকে চেনেন না। ধরুন এই মুহূর্তে আমি যদি বলি আমি নয়, তাহলে কি আপনি না বলতে পারবেন? না, তা সত্যি বলতে পারবো না, তবে আপনাকে ও বলবো, এই যদি সত্যি হয়ে থাকে আপনার অনেক আগে আমাকে বলা উচিত ছিল। অন্যের পরিচয় নিজের আলোচনা শোনা আর লুকিয়ে আড়ালে অন্যের সমালোচনা শোনা, দুটো কি আপনার এক বলে মনে হয় না নরেন বাবু? আমার তো মনে হয়। তবে আমরা ব্রাহ্মণ সমাজের আর আপনারা হিন্দু, এই যে প্রভেদ। দেখুন, আপনার সাথে অনেকগুলো আলোচনার মধ্যে নিজেও কিছু আলোচনা ছিল বটে, কিন্তু 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 বিশ্বাস করুন তাতে আমার মন্দ কোনো অভিপ্রায় কিছু ছিল না। শেষের দিন ভেবেওছিলাম নিজের পরিচয় দেব, কিন্তু কি জানি কেন হয়ে উঠলো না। কিন্তু তাতে তো আপনার কোনো ক্ষতি হয়নি। ক্ষতি তো অনেকের অনেক রকমই হতে পারে নরেন বাবু, আর যদি তা হয়ে থাকে হয়ে গেছে, তার আর আপনি উপায় করতে পারবেন না, সে থাক। তবে এখন যদি আপনার সম্বন্ধে আমি কোনো কথা জানতে চাই, আপনার কি তাতে কোনো? রাগ করবো? না 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 না, একদমই না। আপনি কোথায় আছেন? গ্রামান্তরে আমার এক দুঃসম্পর্কের পিসিমা এখনো বেঁচে আছেন, সেখানে গিয়েছি। সেই গ্রামের লোকেরা আপনাদের সামাজিক গোলযোগের কথা তারা কি জানে না? জানে বই কি, তবে আসলে আমি যে ঘরটায় আছি সেটাকে ঠিক বাড়ির মধ্যে বলা চলে না। আর তাছাড়াও বোধ করি আমার এই দুরবস্থা শুনে তার ছেলেরাও আপত্তি কিছু করেনি। তবে হ্যাঁ, সেই বাড়িতে বেশি দিন থাকা যাবে না। আচ্ছা একটা কথা বলুন তো, এত খবর কেন জানতে চাইছিলেন? বাবার কি আরো কিছু দেনা বাকি আছে? তবে যদি আরো কিছু দেনা বাকি হয়ে থাকে, বিশ্বাস করুন আপনাকে আমি সত্যি বলছি, সনামে বেনামে এমন এমন কিছু আমার আর নেই যা থেকে আপনাকে আমি সেই টাকা পরিশোধ করতে পারি। তবে দয়া করে আপনি যদি আমাকে কিছুদিন সময় দেন, তাহলে বিশ্বাস করুন আমি সব দেনা পরিশোধ করে দেবো। আর এখন যদি আপনি দয়া করে ওই রাসবিহারী বাবুকে একটু বলে দেন, তাহলে উনি আর আপনাকে আমাকে এখন পিড়াপিড়ি করেন না। কাট আরে কাট কাট বারবার এর মধ্যে বিরিয়ানি এই কাজটা শেষ করে করতে যাবে। কেমন হলো এইটুকু? আছে, আপনার খাওয়া হয়েছে? হ্যাঁ, তা একরকম খেয়ে বেরিয়েছি। কলকাতা যাবো বলে বেরিয়েছিলাম, পথে ভাবলাম একবার দেখা করেই যাই, এ পথেই যখন যাচ্ছি। আপনার মুখ দেখে মনে হচ্ছে না যে খাওয়া হয়েছে। আমাদের গরিব দুঃখীদের মুখের চেহারাগুলি এরকম, খাওয়ার ছবিটা ঠিক ফুটতে চায় না। আপনাদের সাথে আমাদের তো এখানেই তফাৎ। সে আমি বুঝেছি। আচ্ছা, আপনার মাইক্রোস্কোপের দাম কত? কিনতে আমার 500 টাকা বেশি লেগেছিল, এখন 250 টাকা, 200 টাকা হলেও আমি দিয়ে দিই। এত কমে দিয়ে দেবেন? হ্যাঁ দিয়ে দেবো। ওই যন্ত্রটির কাজ কি আপনার ফুরিয়েছে? কাজ কাজ কিছু পাইনি। আমার অনেকদিন যাবত একটা মাইক্রোস্কোপ কেনার ইচ্ছা ছিল জানেন, তবে হয়নি। আর কিনেই বা কি করবো? কলকাতা ছেড়ে চলে এসেছি, এখানে শেখাবেই বা কি? ও এই ব্যাপার, আমি এক্ষুনি শিখিয়ে দিচ্ছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই চেয়ারটা নিন, বসুন বসুন বসুন, আমি দেখিয়ে দিচ্ছি। এই দাঁড়ান দাঁড়ান, বসুন। এই যে এই মাইক্রোস্কোপটা, এই যে এই মাইক্রো, এর মধ্যে এমন এমন জিনিস লুকানো থাকে এই অনুবীক্ষণ যন্ত্রটার মধ্যে,
জীব জগতের দাঁড়াও দাঁড়াও কাট করো। এই হবে এই নয়। এই যে মাইক্রোস্কোপটা, এটা যে কি বিরল জিনিস। এই অনুবীক্ষণ যন্ত্রের সঙ্গে যাদের সাক্ষাৎ যোগাযোগ নেই তারা জানতেই পারবে না এই ছোট্ট একটি জিনিসের মধ্যে কত বিস্ময়, কত আশ্চর্যকর জিনিস লুকিয়ে আছে। দেখুন দেখুন দেখুন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কিন্তু কিরকম একটা ঝাপসা। ঝাপসা? দেখি 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 দেখি, দাঁড়ান দাঁড়ান, আর একটু ঠিকঠাক করে দেখি। এবার দেখুন তো, আর ধরে ওই 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 ছোট্ট জায়গাটায় দেখুন 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 দেখুন। ঝাপসাটা যেন আর একটু গাঢ় হলো। গাঢ়? গাঢ় কেন হবে? কই, ঠিকই তো আছে, গাঢ় তো নয়। ধোঁয়া দেখতে পেলে আগুন দেখতে পেয়েছি বলবো বুঝি? আমি কি তাই বললাম ধোঁয়া দেখতে পেলে আপনি আগুন দেখবেন? কিন্তু আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি, আপনি কেন দেখতে পাচ্ছেন আমি জানি না। ভুল হচ্ছে। বড় ধোঁয়া দেখলে আগুন দেখবো? ধোঁয়া দেখতে পেলে কি আমি আগুন দেখছি বলবো? তাই কি আমি বলেছি? এই স্ক্রুটা একটু ঘুরিয়ে নিজের চোখের মতো করে নিন না, এতে 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 শক্তটা কি আছে? আহা, করেন কি? আরে কত ঘুরাচ্ছেন, এই কি চরকা নাকি? ওহ, দাঁড়ান, এবার দেখুন তো, এবার দেখতে পেলেন? দেখা যাচ্ছে কিছু? না। আপনার পেয়েও না কাজ নেই, এমন মোটা বুদ্ধি আমি জন্মে দেখিনি। মোটা বুদ্ধি আমার? হ্যাঁ, আপনার। না, আপনি দেখাতে জানেন না। আর কিভাবে দেখাবো বলুন তো? হ্যাঁ, আপনার বুদ্ধি কিছু আর সত্যি মোটা নেই, কিন্তু আমি নিশ্চয়ই আপনাকে বোঝাতে পারছেন বা আপনি মন দিতে পারছেন না। আমি দেখতে পাচ্ছি আমি বকেই মরছি আর আপনি মিছি মিছি ওটাতে চোখ রেখে মাথা নিচু করে হাসছেন। মোটেই আমি হাসছি না। তাহলে যন্ত্রটা কি ভুল? আপনার যন্ত্রটা খারাপ। খারাপ? আপনি জানেন এই অঞ্চলে এরকম পাওয়ারফুল মাইক্রোস্কোপ আর কারণ নেই। হ্যাঁ, আছে। কাট করবো? হ্যাঁ। এই তো যন্ত্রটা আপনার খারাপ খারাপ। এই নেই, এমন বড় এবং স্পষ্ট তখন দেখাতে। তো ওটা তো ঠোকাঠুকি হবে। হ্যাঁ, ডায়লগ তো শেষ। না না, ডায়লগ শেষ কোথায়? এটা বলবে তো? কোনটা বলবো? এই যে এমন বড় স্পষ্ট একটা দেখতে। ঠিক আছে, স্পষ্ট কাট দেখাতে। করে আপনি কাট কোথায় করলি দেখি তো। যা বুঝে দিয়ে চলে গেছে। তুমি যাও না, তুমি যাও না। না কাট করতে হবে আমার হাতে। এটা তো কাট করলাম তো। আবে রাখবি দেখবি? পুজো দিতে গেছে। 5 মিনিট দাঁড়াতে পারে না আমার। কাট করতে পারিনি তো আমি, দেখ। দেখে গেলাম তো তোমাকে, তুমি দেখো না এইখানটা টিপলেই। আমার ভুল? আচ্ছা বেশ, যন্ত্রটা তো ভুল নয়, তবে কেন দেখতে পেলেন না? আপনার যন্ত্রটা খারাপ। খারাপ? আপনি জানেন এইরকম পাওয়ারফুল মাইক্রোস্কোপ বেশি লোকের আর নেই। দেখুন তো, দেখুন দেখুন দেখুন, আসুন। আপনি জানেন মাথায় ঠোকাঠুকি হলে শিং বেরোয়? শিং বেরোলে আপনার মাথা থেকে বেরোনো উচিত। তা বই কি? হ্যাঁ তাই। আপনার এই খারাপ মাইক্রোস্কোপ দিয়ে আমি খারাপ বলেছি বলে আমার মাথাটা তো শিং বেরোনোর মাথা। আপনাকে সত্যি বলছি, এটা ভাঙা বা খারাপ কিছু নয়। আপনার সন্দেহ হচ্ছে তো যে আমার কি টাকা পয়সা নেই বলে আপনাকে আমি সন্দেহ করছি, জিনিসটা দেওয়ার চেষ্টা করছি। আসলে মোটেও তাই নয়, বিশ্বাস করুন জিনিসটা ভাঙা নয়। আপনি যদি এটা গুছিয়ে আমায় চলে যান, আমি আর আপনাকে পাবো কোথায়? আপনার মাইক্রোস্কোপটা নেওয়ার কোনো ইচ্ছে নেই তাই তো? আপনি নেবেন না, তাহলে কেন আপনি এতক্ষণ আমাকে মিছিমিছি কষ্ট দিলেন? আমার কলকাতা যাওয়ার ছিল। আপনি কেন বললেন না এই একটা ভাঙা মাইক্রোস্কোপ আপনি আমাকে গছাতে এসেছেন? আমি 100 বার বলছি এটা ভাঙা নয়, ভাঙা নয়। আচ্ছা বেশ, ভাঙাই বটে, আমি আপনার সাথে তর্ক করতে চাই না। আমার মাইক্রোস্কোপ ভাঙা, আমি চললুম। নমস্কার। নমস্কার,
আজকের রাতের বেতারবাণীর শেষ অনুষ্ঠান লোকসঙ্গীত। বাংলার মাটির গান ও গল্প নিয়ে শোনাবেন সোমা ও রূপকথা। তাদের সঙ্গে আলাপচারিতায় থাকবেন ত্রিদীপ। নমস্কার। আজকের বেতারবাণীর আমাদের শেষ নিবেদন লোকগান। আমরা পেয়ে গেছি দুজন শিল্পীকে, রূপকথা এবং সোমা। আমরা একটু ওনাদের মুখ থেকে শুনে নেব, খানিকটা জেনে নেব এই লোকগানের ইতিহাস সম্পর্কে। প্রথমে আসি আমরা কার কাছে আসা যায়, রূপকথাটির কাছেই আসি। বলুন, আচ্ছা, লোকগান সম্পর্কে তো বহু কিছু শোনা যায়, এই লোকগানের উৎস সম্বন্ধে যদি কিছু বলেন আমাদের। লোকগান হচ্ছে আমাদের সামাজিক যে পরিস্থিতি, পরিবেশ, আমাদের সুখ দুঃখ, কান্না, রাগ, ভালোবাসা, এমনকি বৈবাহিক জীবনের যত কিছু কথোপকথন বা সব কিছুকে নিয়েই কিন্তু লোকগান তৈরি হয়। আর লোকগানের ভেতর দিয়ে আমরা কিন্তু যে রস পাই তা কিন্তু মানে খুব সাধারণ, এত সাধারণ যে আমাদের ভেতরে ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়, একদম মানে সমস্ত আপামর সমস্ত মানুষের মধ্যে সেই জিনিসটা ছড়িয়ে পড়ে। এবং মানে লোকগান এমন নয় যে বাংলায় আছে রাজস্থানে নেই বা ওখানে, তা নয়, কিন্তু প্রত্যেকটা জায়গাতেই কিন্তু, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় কিন্তু লোকগান রয়েছে। তাদের নিজস্ব ঢঙে, নিজস্ব রচিতে, নিজস্ব শৈল্পিক ধারায় এটা গঠন হয়। মানে আজকের দিনে ডিজে বলুন, যাই বলুন, লোকগানকে কখনো করতে পারে, এটাই বলতে পারি আমরা। একদম আমাদের সাথে কানেক্টেড, একদম সহজাত কথা, সহজ বলেন, সহজ গান। তো সহজ গান কেন বলে, মানে আমাদের জীবন চরিত, যেটা বাস্তবে যেগুলো ঘটছে সেইগুলো নিয়েই কথা, সেই কথাগুলোর উপরে মাটির সুর লেপন করে সেটা একটা তৈরি হয়। আমাদের শরীরটাই তো মাটি, সুতরাং লোকগানের সাথে মাটির একটা ওতপ্রোতভাবে যোগাযোগ আছে। এবার আমরা চলে আসি সমাধির কাছে। আচ্ছা, আপনার এই লোকগান শুরু কবে? লোকগান শুরু তো মোটামুটি অনেক ছোট থেকেই লোকগানটা করি। তো মাঝখানে একটুখানি পছন্দের শিল্পী অনেকেই আছেন, তো তার মধ্যে সব থেকে যাকে বলা যায়, যাকে না বললেই নয়, তিনি হচ্ছেন আমাদের লালন ফকির। আর তারপরে তো মানে আরো বহুত অনেক শিল্পী আছেন। লোকগান নিয়ে পথ চলা কবে থেকে শুরু? লোকগানের পথ চলা তো প্রায় 10 বছর। বেশ, আমরা আর কথা না বাড়িয়ে এবার চলে আসবো সরাসরি গানে। শুরু করবো আমাদের রূপকথা থেকে। আচ্ছা, একসাথেই আমরা দুই শিল্পীর মুখ থেকে শুনে নেব সেই মাটির গান, লোকগান। কাটে হে
সানা আলতা সিন্দুরে রাঙা বিনা সাইরে করব সানা কাটে কি না কাটে দেখি কাটে কি না কাটে হে কাটে হে মতরে প্রীতির ফুল ফুটে পিনারে পলাশের মন পালাবো পালাবো মন পিনারে পলাশের মন পালাবো পালাবো মন নেইটি ইন্দুরে ঢোল কাটে হে মন্তরে প্রীতির ফুল ফুটে সুনীলের পথে ছোড়া দেখিস খুড়া সুনীলের পথে ছোড়া দেখিস ভৈরব খুড়া কৃষ্ণা গো ধুলা পায়ের ভাতে কৃষ্ণা গো বাংলা পায়ের ভাতে হে ভাতে রে বন্দরে প্রীতির ফুল ফুটে পিনারে পলাশের মন পালাবো পালাবো মন পিনারে পলাশের মন পালাবো পালাবো মন নেইটি ইন্দুরে ঢোল কাটে হে বন্দরে প্রীতির ফুল ফুটে বন্দরে প্রীতির ফুল ফুটে বন্দরে প্রীতির ফুল ফুটে। আমরা এতক্ষণ অসম্ভব একটা বহু প্রচলিত লোকগান শুনলাম, পিনারে পলাশের গুণ। আমরা এই পলাশের সঙ্গে না আমাদের অদ্ভুতভাবে একটা বসন্তের সম্পর্ক আছে। আমরা কোথাও সেই রঙিন বসন্তের মধ্যে হারিয়ে গেছিলাম। আমরা আসবো শিল্পীদের কাছে, একটু গানটা সম্বন্ধে যদি একটু বলেন। এই যে পিনারে পলাশের গণ, এই যে গতরে পিড়িতে ফুল ফোটে, এটা আমরা কিভাবে, আমরা মাটির সাথে কিভাবে কানেক্ট করছি গানটার সঙ্গে, যদি একটু বুঝিয়ে বলেন। দুজনের কাছ থেকেই জানতে চাইব। গানটার প্রথম হচ্ছে যে লেখাটা সুনীল মাহাতো আর সুর দিয়েছেন কিরিটি মাহাতো। তো তাদের কাছ থেকে শোনার সৌভাগ্য হয়েছিল, কিন্তু কিরিটি মাহাতো এসেছিলেন আমাদের এখানে তখন উনি এটা বুঝিয়েছিলেন যে গানটাকে কি করে অপব্যবহার করা হয়েছিল। যে এই যে গানগুলো না জেনে, মানে নেংটি ইঁদুরটাকে ন্যাংটা ইঁদুর করে চালিয়ে দেওয়া, এবং যিনি লিখেছেন তার কপিরাইট ছাড়া পাল্টে দেওয়া, হ্যাঁ, এই সবগুলো উনি খুব আপনাকে একটু একটা প্রশ্ন করছি। নেংটি ইঁদুর, এই নেংটি ইঁদুরের সঙ্গে কি তাৎপর্যটা কি, এই লাইনটার তাৎপর্যটা কি আছে? নেংটি ইঁদুর তো মানে তাৎপর্য এখানেই যে যে কোনো জিনিসও কেটে দিতে পারে, যে কোনো জিনিসও কেটে দিতে পারে। তো নেংটি ইঁদুর ওই জন্যই বলা হয়েছে যে ঢোলটা তো একটা আমাদের কাছে খুব প্রিয়, যে আমরা যারা গান টান করি আমাদের কাছে খুব প্রিয়, বিশেষ করে যারা লোকগান বা সাঁওতাল যারা এই আদিবাসী সম্প্রদায় যারা, তাদের কাছে অত্যন্ত একটা মাদল বা ঢোল। এবার এই ঢোলই যদি কেটে দেয় তাহলে আগামী গান মানে তো সুন্দর, গান মানে তো আনন্দ, সেই আনন্দের জায়গাটা কিন্তু না, এটা চলবে না। কিন্তু ওটা নেংটি ইঁদুর, তার ন্যাংটা ইঁদুরের এখানে কোনো জায়গাই নেই। আমরা সবাই জানি পশু মানে এরকম। ঠিকই তাই। আচ্ছা, আমরা আর কথা না বলি, চলে যাব সরাসরি আবার কোন একটি লোকগান শিল্পীর মুখ থেকে শুনে নেব। আসা যাক পরবর্তী গান। কাকাবাবু, আচ্ছা রাতে যদি আপনার বাড়িতে না আসতাম তাহলে এত সুন্দর অনুষ্ঠান শুনতেই পেতাম না। বেঁচে থাকুন আপনি কাকাবাবু। আমি নই, বলো বেঁচে থাকুক রেডিও। রাত 10টার রেডিও।